জেনারেল শাকিল আহমেদের ছেলে বলেছেন একজন প্রধানমন্ত্রী অন্য রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে 57 জন সেনা হত্যা করে, এমন নজির পৃথিবীতে নেই। এর চাইতে বড় অ্যাসারশন তো আর কিছু হতে পারে না। সাবেক বিডিআরে যে হত্যা হয়েছে, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। কারণ আপনি দেখবেন হত্যার পরে এই চক্রান্তকারীরা, খুনিরা লাশকেও কিভাবে অপমান করেছে, লাশকে বিকৃত করানো এবং সেখানে নানা ধরনের অত্যাচার। এটার একটা সুস্পষ্ট, সুনির্দিষ্ট, নির্মোহ তদন্ত দরকার। যে সব পোস্টে কিন্তু সাংবিধানিক শপথ নেওয়ানো হয় না। আল্লাহকে হাজির নাজির জেনে বা সৃষ্টিকর্তাকে হাজির নাজির জেনে সাংবিধানিক ওত নেয়, এটা জাতা কথা না। লাখো শহীদের রক্তে ভেজা মুক্তিযুদ্ধের সংবিধানে ওত নেয়, সেই প্রতি মুহূর্তে শেখ হাসিনা ওত লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে এই সংবিধানের 7 ক অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা অবিলম্বে ফাইল করা দরকার। মেজর মিজান ভাই এবং ডক্টর নাজমুল করিম খান ভাই অত্যন্ত তথ্য সম্পূর্ণ এবং একটা ভালো আলোচনা করেছেন, একটি তথ্য সমৃদ্ধ আলোচনা, যার মধ্যে ফুটে উঠেছে আপনার সেই 2009 সালের বিডিআর, সো-কল্ড বিডিআর বিদ্রোহ, আসলে বিডিআর হত্যা, আমাদের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস 57 জন অফিসারকে এনে, এবং এটা অ্যাকচুয়ালি এই ক্ষোভটা ইন্ডিয়ার বিজেপির, আমাদের বিডিআর এর বিরুদ্ধে ইন্ডিয়ার এই ক্ষোভটা সৃষ্টি হয়েছিল, আমি যদি সাল ভুল না করি, 2001-এ যে পদুয়ায় তখনকার যে সাহসী বিডিআর চিফ ছিলেন আমাদের শ্রদ্ধেয় মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাহেব, তারা যে ইন্ডিয়ার বিএসএফ এর আধিপত্যবাদের বিরুদ্ধে যে একটা সাহসী যুদ্ধ করেছিলেন, বিডিআর এর তদানীন্তন আমাদের বিডিআর এর ভাইদের নিয়ে, বিডিআর এর অফিসারদের নিয়ে। এবং আমার খুব মনে পড়ে এই কারণে, তখন আপনার ইন্ডিয়াতে কেবল প্রাইভেট চ্যানেলগুলো হচ্ছে, পুরোটুক হয়নি। আপনি দেখবেন, আমার সঙ্গে আলোচকরা নিশ্চয়ই চেনেন, ভারতের একজন খুব সিনিয়র সাংবাদিক আছে, বাঙালি সাংবাদিক, কিন্তু দিল্লি সেটেল, ইন্ডিয়ান টিভি, এনডিটিভির প্রতিষ্ঠাতা ছিল, প্রণয় রয়। তো প্রণয় রয় বিবিসিতে একটা টক শো করেছে যে ইজ ইন্ডিয়া সফট কান্ট্রি, এবং তাদের একটা খুব ইগোতে লেগেছিল যে বাংলাদেশের মতো দেশ যাদের আমরা বানিয়েছি, ওই যে তাদের আধিপত্যবাদের, যাদেরকে আমরা বানিয়েছি, তারা আমাদের বিএসএফ কে হত্যা করলো। তো সেই প্রতিশোধ থেকেই রয়ের সহ এগুলো ঘটনা। এখানে যে বিষয়গুলো এসেছে সেগুলোর সঙ্গে আমি যুক্ত করি, এই পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার বৈশিষ্ট্য ছিল যেখানে যে সমাধান দরকার তার ঠিক উল্টোটা সে করত। অর্থাৎ যেখানে সেনাবাহিনী সহ সামরিক সমাধান, সেখানে তিনি তার লেসপেন্সার, যারা এই বিদ্রোহের সো-কল্ড কিলিং এর, বিদ্রোহ বা রিয়েল কিলিং এর সঙ্গে জড়িত, যেটা মেজর মিজান ভাই বলেছেন, ডক্টর নাজমুল করিম সাহেব বলেছেন, পরিবার কিন্তু বিদ্রোহ বলতে রাজি না এটাকে। হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড, ওরা যেটা স্পষ্ট করেছে পরিকল্পিত হত্যাকাণ্ড। বলছি, আপনি দেখেন জেনারেল মঈন সাহেবের ছেলে আজকে যে সাহসী উচ্চারণ করেছে, আমি তার কথার একদম জেনারেল শাকিল আহমেদের ছেলে বলেছেন একজন প্রধানমন্ত্রী অন্য রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে 57 জন সেনা হত্যা করে, এমন নজির পৃথিবীতে নেই। এর চাইতে বড় অ্যাসারশন তো আর কিছু হতে পারে না। আমি যে কথা বলছিলাম, বিডিআরে বিদ্রোহটা যদি সো-কল্ড বিদ্রোহ বলি, তখন যেটা আমরা শুনতে পেয়েছিলাম, এইটার বেস্ট সলিউশন ছিল আর্মির কাছে। দ্যাটস ওয়াই দে আর ট্রেইনড। সেই জন্য আর্মি দেশে রাখা হয়, শুধু বহিঃশক্তির হাত থেকে না, ভিতরেও নানা ধরনের সমস্যা থেকে তো উত্তরণের জন্য। এবং আর্মি এটা চলেও এসেছিল, নাজমুল ভাই ভালো বলতে পারবেন, মিজান ভাই ভালো বলতে পারবেন। আমিও তখন ধরেন আজকে যেরকম লয়ার, তখনও লয়ার। আমার বাসাও ওই রাইফেল স্কোয়াডের, সরি, পিলখানা থেকে খুব দূরে না, এই ইস্টার্ন প্লাজার সামনে আমার বাসা। আমরা নিজেরাও কোর্টে ছিলাম সাদা মনে, আমরা তো তখন এত চক্রান্ত জানি না। আমরা বুঝে নিয়েছি যে আর্মিরা নিশ্চয়ই এটা কন্ট্রোল করবে এবং যতটা পারে, সেটি তো আর্মিকে তারা বসিয়ে রাখলো। আবার দেখেন এই ছাত্র আন্দোলনে যখন সামরিক আলোচনার দরকার, তখন তার পুলিশ, অনুগত পুলিশ,
এবং আপনার ছাত্রলীগের ক্যাডারদের আপনার মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো চেঙ্গিস খানের মতো। তো যার ফলে আজকে আমি বিজেপি সাবেক বিডিআর এর অনেক ছেলে মেয়ের, আমাদের শহীদ অফিসারদের আমি বক্তব্যগুলো শুনছিলাম, আমার গর্বে বুক ভরে যাচ্ছিল। কত ফোকাস তারা, কত আর্টিকুলেটেড। আমি যেহেতু ঘটনাগুলো আমাদের দুইজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছে, আমি রিপিট করছি না। এবং তাদের মনে কোনো প্রতিহিংসা নাই, তারা বিচার চান। এইটা হচ্ছে সবচাইতে আমার কাছে আমার হৃদয় ছুঁয়ে গেছে। তারা বলছে না যে এখনই ধরে ফাঁসি দাও, যেটা হাসিনা করত। তারা বলছে বিচার হোক। এবং আমি মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই এই মামলার বিচার হতে হবে। কারণ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেকশন 3-তে জুরিসডিকশন আছে যে এই আইন পাশ হওয়ার আগে এবং পরে যে কোনো অপরাধের বিচার হবে। কারণ বিডিআর এ যেটা, সাবেক বিডিআর এ যে হত্যা হয়েছে, এইটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। কারণ আপনি দেখবেন হত্যার পরে এই চক্রান্তকারীরা, খুনিরা লাশকেও কিভাবে অপমান করেছে, লাশকে বিকৃত করানো এবং সেখানে নানা ধরনের অত্যাচার। এটার একটা সুস্পষ্ট, সুনির্দিষ্ট, নির্মোহ তদন্ত দরকার। আমি নাজমুল করিম ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে একটা সাপ্লিমেন্টারি করতে চাই। ওই এই যে এএসপি না কি নাম, জনাব কাহার আকন, একে আমার কাছে মনে হয়েছে এ হচ্ছে তদন্তবাজ। অর্থাৎ শেখ হাসিনার আমলে যাই ঘটবে কাহার এখন তদন্ত করবে। এই একটা সাব ইন্সপেক্টর বলেন, সে সাব ইন্সপেক্টর ছিল, এসপি বললে মানিজ্যতা আমাদের যায়। আচ্ছা আচ্ছা ভাই, আমি যা পেপারে দেখেছি আর কি। আই ডো থ্যাংক ইউ, আই স্ট্যান্ড কারেক্টেড। তার মানে সে ডিআই, সে তো সাব ইন্সপেক্টর। ওকে ওকে নাজমুল ভাই, আই স্ট্যান্ড কারেক্টেড। এবং সে উনি তো বলেছে কিভাবে কিভাবে ওনার পদোন্নতি হয়েছে, তাই না? না তো বুঝেছি, এমপি করে এবার মন্ত্রীও করতে হতো, স্বরাষ্ট্রমন্ত্রী এবার মন্ত্রী হয়ে। হ্যাঁ, তো এই যে তদন্তগুলো করে দেখেন, আমি মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে যে এগুলো মামলা হচ্ছে, তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে মামলাটা করা দরকার, সংবিধান লঙ্ঘন করা। তার প্রধান, আমরা কিন্তু ওথগুলোকে খুব নর্মালি নেই। আমি বিশ্বাস করি আমার 3 বিদগ্ধ আলোচক এবং আপনি অনুধাবন করবেন যে সব পোস্টে কিন্তু সাংবিধানিক শপথ নেওয়ানো হয় না। আল্লাহকে হাজির নাজির জেনে বা সৃষ্টিকর্তাকে হাজির নাজির জেনে সাংবিধানিক ওথ নেয়, এটা জাতা কথা না। লাখো শহীদের রক্তে ভেজা মুক্তিযুদ্ধের সংবিধানে ওথ নেয়, সেই প্রতি মুহূর্তে শেখ হাসিনা ওথ লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে এই সংবিধানের 7 ক অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা অবিলম্বে ফাইল করা দরকার। আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই এই বিষয়ে কাজ করছে। আমি বিডিআর হত্যাকাণ্ডে আসি। দেখেন, আমার মা বলতেন ধর্মের কল বাতাসে নড়ে। খালা, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু তাপসের ফুপু আবার খালাও। শেখ পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের প্রবণতা আছে। ওই তাপসের মা শেখ হাসিনার খালাতো বোন। তো খালাকেও ফেলে সবার আগে উনি 31 তারিখ পালিয়ে গেছেন এবং তিনি এটাই ধারণা করেছেন যে পতন হবে এবং বিডিআরে আমাকে জড়াবে, বিডিআর কিলিং এ। আরেকটি বিষয় আজকের আলোচনা হয়তো আমি আর আনবো না, যদি সুযোগ পাই দ্বিতীয় পর্যায়ে। ডক্টর রফিকুল ইসলাম মেহেদী নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বিচার বিভাগকে যে 3-4 জন লোক ধ্বংস করেছে সর্বোচ্চ আদালতে, আমি বলছি না শুধু বিচারপতি অযোগ্যদের নিয়োগ দেওয়া ইত্যাদি না, প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া না, প্রফেশনের যে একটা স্ট্যান্ডার্ড ছিল সেই প্রথম চালু করলো। একটা নির্ধারিত পরিমাণ টাকা তাকে দিলে হাইকোর্টে অর্ডার কনফার্ম, আরেকটা নির্ধারিত পরিমাণ টাকা দিলে আপিল বিভাগে অর্ডার কনফার্ম। নিশ্চয়ই মেহেদী ভাই সেই দিনগুলো মনে আছে, 2010 থেকে সে মেয়র হওয়ার আগ পর্যন্ত ওপেন সিক্রেট। যত খারাপ কেস হোক, তাপস বা তার অনুগত কয়েকটা আপনার ওই লেসপেন্সার দিয়ে ক্রিয়েট করে টাকা দিলে অর্ডার হবে, কন্ট্রাক্টরির মতো। তো এরা সবকিছু ধ্বংস করেছে। এদের বিরুদ্ধে সেখানে আইনমন্ত্রীকে বাদ রাখছেন কেন? আইনমন্ত্রীরও তো সেখানে অনেক, আইনমন্ত্রী তো অলরেডি ফেস করছে মিউজিক, আরো করবে। আইনমন্ত্রীর বিরুদ্ধে শুধু খুনের মামলা না, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ধ্বংসের মামলা সহ। সেটাই বলছিলাম যে কোর্টের পরিবেশ ধ্বংস করা। আমি বর্তমান সরকারকে একটা অনুরোধ জানাবো, যারা শুনছেন, আমাদের সেনাবাহিনীর শহীদ অফিসারদের সহধর্মিনী বৃন্দ, তাদের পুত্র কন্যা আত্মীয় স্বজনরা আজকে তাদের যে হৃদয়ের কান্না প্রকাশ করেছেন, কিন্তু অত্যন্ত গণতান্ত্রিকভাবে বলেছে একটি ন্যায্য তদন্ত এবং বিচার। আমি এই সরকারকে অনুরোধ করব,
যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত অ্যাপার্ট ফ্রম অন্য কাজে বিচারের দিকে। হাসিনার বিরুদ্ধে তো অন্য দুর্নীতিবাজদের হবেই, কিন্তু খুব ভালো একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করে বিডিআরে যে কিলিং চালিয়েছিল শেখ ফ্যামিলি বলবো, শেখ হাসিনা, শেখ সেলিম এবং শেখ তাপস, যেটা আমাদের শহীদের স্বজনরা বলেছেন, তো এইটার একটা তাড়াতাড়ি এফআইআর দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর একটা সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করি এবং এই সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, না হলে জাতির দায় মুক্তি ঘটবে না। ধন্যবাদ।